আশেপাশে কেউ নেই তো? দরজাটা বন্ধ করে নিন, ভলিউমটা একটু কমিয়ে বসুন, কারণ আজ আমি যে গল্পটা বলবো সেটা একান্তই আমার জীবনের একটা গোপন অধ্যায়। আমার নাম মৌসুমী। আমার বাড়ি হুগলি জেলায় এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে আমার বেড়ে ওঠা। স্বপ্ন ছিল অনেক, উচ্ছ্বাসা ছিল আরও বেশি। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিলাম। একটা ভালো চাকরি পেয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর খুব ইচ্ছে ছিল। কিন্তু জীবনের পথ সবসময় সরল রেখায় চলে না, কিছু বাঁক এমন থাকে যা অপ্রত্যাশিত। আমার শরীরটা নিয়ে অনেকে অনেক কথা বলতো, বিশেষ করে আমার এই পেটানো গড়ন আর চোখ দুটো নিয়ে। আমি জানতাম আমার চেহারায় একটা টান আছে, কিন্তু ওটা নিয়ে কখনো ভাবিনি। পোশাক আশাকের ব্যাপারে বরাবরই সাধারণ ছিলাম, শাড়িতেই স্বচ্ছন্দ। আমার মনে আছে যখন প্রথম চাকরির ইন্টারভিউ দিতে যাই, একটা হালকা নীল রঙের সুতির শাড়ি পরেছিলাম, তাতেও যেন সবাই কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছিল। আমার বয়স তখন 22 ছুঁই ছুঁই, সবে মাস্টার্স শেষ করে চাকরিতে ঢুকেছি। কর্পোরেট জগতে এই আমার প্রথম পা রাখা। অফিসের প্রথম কয়েকটা দিন কেটেছিল বেশ ভালোই। নতুন পরিবেশ, নতুন মুখ, নতুন কাজ, সব কিছুকে আপন করে নেবার একটা চেষ্টা। আমি জয়েন করেছিলাম একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে। আমার সরাসরি বস ছিলেন মিস্টার রহমান, বয়স 40-এর কোঠায়, বিবাহিত, দেখতে বেশ সুদর্শনী বলা চলে। প্রথম থেকেই তার মধ্যে একটা কর্তৃত্বপূর্ণ ভাব ছিল, যা একজন ম্যানেজার হিসেবে স্বাভাবিক। কিন্তু কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারছিলাম তার চোখ আমার ওপর একটু বেশি স্থির থাকত। মিটিংয়ে, কফি ব্রেকে, এমনকি যখন আমি নিজের ডেস্কে কাজ করতাম, তখনও তার দৃষ্টি যেন আমাকে অনুসরণ করত। প্রথমে ভেবেছিলাম হয়তো নতুন বলে বেশি নজর রাখছেন, কিন্তু পরে বুঝলাম ব্যাপারটা অন্যরকম। প্রথম আমি এসব পাত্তা দিতাম না, নিজের কাজে মন দিতাম। আমার পরিবারে আমিই বড় মেয়ে, ছোট ভাই বোনদের পড়াশোনার খরচ আর বাবার ঔষধপত্রের খরচ সব মিলিয়ে আমার কাঁধে একটা গুরু দায়িত্ব ছিল। তাই চাকরিটা আমার জন্য শুধু একটা রোজগারের মাধ্যম ছিল না, ছিল একটা স্বপ্ন পূরণের সিঁড়ি। আমি জানতাম আমাকে ভালো করে কাজ শিখতে হবে, প্রমোশন পেতে হবে। এই চিন্তাগুলোই আমার মন জুড়ে থাকত। মিস্টার রহমান খুব চালাক ছিলেন। তিনি কখনোই সরাসরি এমন কিছু করতেন না যা আপত্তিকর হতে পারে। তার পদ্ধতি ছিল আরও সূক্ষ্ম, আরও ধীর গতির। কাজের ফাঁকে ফাঁকে তিনি আমার প্রশংসা করতেন। মৌসুমী, আপনি খুব ডেডিকেটেড, এই বয়সে এমন কর্মনিষ্ঠা খুব কম দেখা যায়। এই ধরনের কথা শুনতে খারাপ লাগতো না, বরং ভালোই লাগত। কিন্তু তার বলার ভঙ্গি, তার চোখের গভীর চাহনি, সেগুলোই আমাকে কেমন যেন অস্বস্তিতে ফেলত। আমি হাসি মুখে ধন্যবাদ জানাতাম, কিন্তু ভেতরে ভেতরে একটা কাঁটা বিঁধে থাকত। মাঝে মাঝে অফিস ক্যান্টিনে কফি খেতে গেলে দেখতাম তিনি আমার টেবিলে এসে বসতেন। অফিসের অন্যান্য কলিগদের সঙ্গেও তিনি গল্প করতেন, কিন্তু আমার সঙ্গে তার কথা বলার ধরনটা ছিল একটু আলাদা। তিনি আমার ব্যক্তিগত জীবন নিয়ে খোঁজ নিতেন, আমার পরিবার, আমার পড়াশোনা, আমার স্বপ্ন। আমি প্রথম দিকে সবটাই বলতাম, ভেবেছিলাম বস হিসেবে হয়তো কর্মীর খোঁজ রাখাটা তার দায়িত্ব। কিন্তু যখন তিনি আমার চোখে চোখ রেখে খুব নিচু গলায় আমার ব্যক্তিগত দুর্বলতাগুলো সম্পর্কে জানতে চাইতেন, তখনই আমার মনে একটা সংশয় জাগত। মনে হতো তিনি আমার কথার গভীরে কিছু খুঁজছেন। একদিন আমি একটা প্রজেক্ট নিয়ে বেশ সমস্যায় পড়েছিলাম। ডেডলাইন ঘনিয়ে আসছিল, কিন্তু কিছুতেই কাজটা শেষ করতে পারছিলাম না। মিস্টার রহমান নিজেই এগিয়ে এলেন সাহায্য করতে। মৌসুমী, চিন্তা করবেন না, আমি আছি। আজ রাতটা একটু বেশি সময় থাকতে পারবেন? আমরা দুজন মিলে শেষ করে ফেলব। আমি সেদিন নিরুপায় হয়ে রাজি হয়েছিলাম। সেদিন রাত 8টা পর্যন্ত অফিস খোলা ছিল। প্রায় সব কর্মী চলে গেছে, কেবল আমি আর মিস্টার রহমান। অফিসটা তখন অদ্ভুত শান্ত। কম্পিউটারের স্ক্রিনের আলোয় তার মুখটা কেমন যেন রহস্যময় লাগছিল। তিনি আমার পাশে এসে বসলেন, এত কাছে যে তার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। তিনি আমার কম্পিউটারে হাত রেখে কি যেন দেখাচ্ছিলেন। তার আঙুলগুলো আমার হাতের খুব কাছে ছিল, বারবার স্পর্শ করে যাচ্ছিল।
আমি হাত সরিয়ে নিতে পারছিলাম না, কেমন যেন অসাড় হয়ে যাচ্ছিলাম। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। তিনি যখন আমার প্রজেক্টের ফাইলগুলো দেখছিলেন, তখন তার হাতটা আমার চেয়ারের হাতলের ওপর রাখলেন। আমার বাহু তার হাতের খুব কাছে। একবার তিনি হঠাৎ করে আমার কাঁধে আলতো করে হাত রাখলেন। চিন্তা করবেন না মৌসুমী, আপনি পারবেন। তার কণ্ঠস্বর সেদিন কেমন যেন নরম আর ভারী ছিল। আমার গা কাঁটা দিয়ে উঠেছিল। আমি জানি এটা হয়তো শুধু একটা সহযোগিতার হাত ছিল, কিন্তু আমার মন সেদিন অন্যরকম কিছু একটা অনুভব করছিল। আমার পোশাক, আমার শরীরের ভাঁজ, তার চোখের সেদিনের অদ্ভুত দ্যুতি, সব কিছু মিলেমিশে আমার ভেতরে একটা অজানা অনুভূতি তৈরি করছিল। আমি সেদিন বুঝতে পারছিলাম আমার ভেতরে কেমন যেন একটা দাহ অনুভব হচ্ছিল, যা আগে কখনো হয়নি। সেদিন রাতে যখন কাজ শেষ করে অফিস থেকে বের হলাম, তখন রাত 10টা। রহমান আমাকে তার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে চাইলেন। আমি ইতস্তত করছিলাম, না স্যার, আমি বাসেই চলে যাব। আরে এই রাতে বাস পাবেন কোথায়? বসুন, পৌঁছে দিচ্ছি। আমি না করতে পারলাম না। গাড়িতে বসে আমরা খুব কম কথা বলেছিলাম। নীরবতাটা কেমন যেন ভারী ছিল। তিনি যখন আমাকে বাড়ির সামনে নামিয়ে দিলেন, তখন তার চোখে এক অন্যরকম ভাষা ছিল। আমি সেদিকে না তাকিয়ে দ্রুত নেমে পড়েছিলাম। সেদিন রাতে ঘুমোতে পারিনি। তার স্পর্শ, তার চোখ, তার নিচু গলার কথাগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যার নিয়ন্ত্রণ আমার হাতে নেই। আমাদের সম্পর্কের প্রথম সূত্রপাত এখানেই। ধীরে ধীরে মীর রহমান আমার জীবনে প্রবেশ করতে শুরু করেন। আমার কাজের প্রশংসা, আমার প্রতি তার বিশেষ মনোযোগ, এমনকি অফিসের অন্যান্য সামনে আমার হয়ে কথা বলা, এসবই আমার কাছে প্রথমে খুব স্বাভাবিক মনে হতো। কিন্তু যখন তিনি আমার ব্যক্তিগত সমস্যাগুলো নিয়ে অতিরিক্ত আগ্রহী হতে শুরু করলেন, তখনই আমার মনের ভেতরে একটা অদৃশ্য কাঁটা বিঁধে যায়। আমার বাড়িতে টাকার অভাব ছিল চিরকালেই। বাবা অল্প বেতনের একটা কাজ করতেন, মা গৃহবধূ। আমার ছোট ভাই বোনদের পড়াশোনার খরচ, বাবার প্রায় প্রতি মাসের ওষুধের খরচ, বাড়ির ভাড়া, সব মিলিয়ে আমাকে বেশ কঠোর পরিশ্রম করতে হতো। মীর রহমান এই দুর্বলতার সুযোগটা খুব ভালো করেই নিয়েছিলেন। প্রায়ই দেখতাম তিনি আমার ডেস্কে এসে দাঁড়াতেন। মৌসুমী, কোনো সমস্যা হচ্ছে কি? মুখটা কেমন শুকনো লাগছে। তার কণ্ঠস্বরে এমন একটা সহানুভূতি ছিল যা আমাকে দুর্বল করে দিত। একদিন আমি বেশ অসুস্থ ছিলাম, অফিসে যেতেই পারছিলাম না, জ্বর আর মাথা ব্যথা। মীর রহমান আমাকে ফোন করলেন। কি হয়েছে মৌসুমী, আজ আসলেন না কেন? কাজটা তো অনেক বাকি। আমি বললাম, স্যার অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখতে আসছি। আমি অবাক হয়ে গেলাম, বস কেন আমার বাড়ি আসবেন? না স্যার, দরকার নেই, আমি ডাক্তার দেখিয়েছি। কিন্তু তিনি শুনলেন না। 1 ঘন্টা পরেই তিনি আমার বাড়িতে হাজির, হাতে ফলের ঝুড়ি আর কিছু ওষুধপত্র। বাবা মা তাকে দেখে তো অবাক। তাদের সামনে তিনি নিজেকে একজন সহানুভূতিশীল বস হিসেবে প্রমাণ করলেন। আমি মৌসুমীকে আমার মেয়ের মতো দেখি, ও অসুস্থ হলে আমার ভালো লাগে না। তার এই অভিনয় দেখে আমার চোখ কপালে উঠেছিল। সেদিন তিনি প্রায় 1 ঘন্টা আমাদের বাড়িতে ছিলেন। আমার বাবা মায়ের সঙ্গে গল্প করলেন, আমার ভাই বোনদের পড়াশোনা নিয়ে খোঁজ নিলেন। যাওয়ার আগে তিনি আমার হাতে একটা খাম ধরিয়ে দিলেন। এটা আপনার কিছু জরুরি প্রয়োজন মেটাতে সাহায্য করবে, সুস্থ হয়ে উঠুন। আমি খামটা খুলে দেখলাম বেশ মোটা অঙ্কের টাকা। আমি নিতে রাজি ছিলাম না। না স্যার, এটা আমি নিতে পারবো না। আরে চিন্তা করবেন না, এটা অগ্রিম বেতন, আপনার এখন দরকার তাই দিলাম, পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি জানতাম এটা অগ্রিম বেতন নয়, কারণ অফিসের নিয়ম অনুযায়ী অগ্রিম বেতন নেওয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু বাবা মা পাশে থাকায় আমি কিছু বলতে পারিনি, বাধ্য হয়ে টাকাটা নিয়েছিলাম। আমার মনে হয়েছিল তিনি যেন আমার একটা অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে ফেলছেন। এই ঘটনার পর থেকে মীর রহমানের আচরণ আরও বেতরোয়া হয়ে ওঠে। এখন তিনি প্রায়ই আমাকে কাজের অজুহাতে সন্ধ্যার পর অফিসে আটকে রাখতেন। অন্য কোনো সহকর্মী থাকত না, শুধু আমি আর তিনি। রাতের অফিসের নীরবতাটা কেমন যেন অস্বাভাবিক হয়ে যেত। তিনি তখন তার চেয়ারটা আমার চেয়ারের আরও কাছে টেনে আনতেন। মৌসুমী, জানেন এই প্রজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ, আপনার উপর আমার পুরো ভরসা। তার কথাগুলো শুনতে ভালো লাগলেও তার চোখ দুটো আমার শরীর জুড়ে কেমন যেন অস্থিরভাবে ঘোরাফেরা করত। একদিন তিনি আমার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন,
মৌসুমি, আপনি জানেন আপনার এই শাড়ির রঙটা আপনার গায়ের রঙে খুব মানিয়েছে, বিশেষ করে আপনার এই কালো চুল আর এই চোখ দুটো। আমি সেদিন এতটাই অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম যে কিছু বলতে পারিনি। আমার গাল দুটো গরম হয়ে উঠেছিল। আমি জানি তার উদ্দেশ্য কি, কিন্তু কি করে প্রতিবাদ করব তা বুঝে উঠতে পারছিলাম না। আমার চাকরিটা তখন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। বাবার চিকিৎসা, ভাই বোনের পড়াশোনা, সব কিছুর জন্যই আমাকে এই চাকরিটা ধরে রাখতে হতো। একদিন রাতে কাজ করতে করতে আমার হাত থেকে একটা ফাইল পড়ে গেল। আমি নিচু হয়ে সেটা তুলতে যাচ্ছিলাম, রহমানও প্রায় একই সময় নিচু হলেন। তার হাতটা আমার পিঠে আলতো করে স্পর্শ করল। আমি যেন বিদ্যুতের শক খেলাম। তার হাতের উষ্ণতা আমার পিঠ ছুঁয়ে গেল। আমি দ্রুত ফাইলটা তুলে উঠে দাঁড়ালাম। তিনি নির্বিকার ভঙ্গিতে বললেন, সাবধানে কাজ করুন, কিন্তু তার চোখের কোণে একটা চাপা হাসি ছিল যা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম তিনি ধীরে ধীরে আমার ব্যক্তিগত সীমানা অতিক্রম করছেন, কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম না। আমার মনের ভেতরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে ভয়, অন্যদিকে কেমন যেন একটা কৌতূহল। তার এই মনোযোগ, এই বিশেষত্ব, এগুলো আমাকে এক ধরনের অস্বস্তিকর ভালো লাগা দিচ্ছিল। আমি নিজেকেই প্রশ্ন করতাম, আমি কি ভুল করছি, নাকি এটা শুধুই আমার মনের বিকার? একদিন তিনি আমাকে লাঞ্চে আমন্ত্রণ জানান, অফিসের কাছেই একটা রেস্তোরাঁয়। মৌসুমি, আসুন, লাঞ্চটা একসাথে করি, প্রজেক্ট নিয়ে কিছু কথা ছিল। সেখানে গিয়ে তিনি প্রায় সব সময় আমার ব্যক্তিগত জীবন নিয়েই কথা বললেন। তিনি আমার হাত ধরে বললেন, মৌসুমি, আপনি খুব একা, আমি আপনার কষ্টটা বুঝি। তার এই সহানুভূতি আমাকে আরও দুর্বল করে দিচ্ছিল। আমি অনুভব করছিলাম আমি যেন তার ফাঁদে পড়ছি। পরের দিন তিনি আমাকে একটা মেসেজ পাঠালেন, আপনার মতো একজন মানুষ পেয়ে আমি ধন্য। আপনার সরলতা আর আপনার কষ্ট আমার মন ছুঁয়ে গেছে। এই মেসেজগুলো আমার মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করছিল। আমি জানতাম এটা ঠিক নয়, কিন্তু তার মনোযোগ আমার ভেতরের এক গভীর শূন্যতাকে ভরাট করে দিচ্ছিল। আমার জীবনে তখন কোনো পুরুষের ভালোবাসা ছিল না, কোনো সঙ্গ ছিল না। তার এই বিশেষ মনোযোগ আমার মনের এক লুকানো কোণে একটা অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলছিল। একদিন অফিসের সবাই চলে যাওয়ার পর তিনি আমাকে তার কেবিনে ডাকলেন, মৌসুমি, আসুন, এই ফাইলটা নিয়ে বসুন। আমি গেলাম। তিনি দরজাটা ভেজিয়ে দিলেন। তারপর আমাকে একটা কফি অফার করলেন। আমি বসলাম। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। সেই নীরবতা ছিল খুব ভারী। আমার বুকটা ধুকপুক করছিল। তিনি উঠে এসে আমার চেয়ারের পিছনে দাঁড়ালেন। মৌসুমি, আপনার চুলের গন্ধটা খুব সুন্দর। তিনি আমার চুলের গোছাটা হাতে নিলেন, খুব আলতো করে শুঁকলেন। আমি সেদিন পাথরের মতো বসেছিলাম। আমার পুরো শরীর হিম হয়ে গিয়েছিল। আমার মাথাটা যেন শূন্য হয়ে গিয়েছিল। তারপর তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, আপনি কেন এত সুন্দর মৌসুমি? আপনার দিকে তাকালে আমার মন অস্থির হয়ে ওঠে। তার শ্বাস-প্রশ্বাস আমার ঘাড়ে পড়ছিল। আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠেছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো গভীর খাদে পড়ে যাচ্ছি। এই প্রথম আমি তার দিতে কোনো প্রতিক্রিয়া দেখাইনি, মুখ ফিরিয়ে নিইনি। এই নীরবতাই যেন তাকে আরও উৎসাহিত করেছিল। সেদিন রাতে আমি যখন বাড়ি ফিরি, তখন আমি আর আগের মৌসুমি ছিলাম না। আমার ভেতরের এক নতুন সত্তা যেন জেগে উঠেছিল। আমি জানি এটা ভুল, এটা অন্যায়, কিন্তু তার এই বিশেষ মনোযোগ, এই গোপন আকর্ষণ আমাকে এক অদৃশ্য জালে জড়িয়ে ফেলছিল। আমি বুঝতে পারছিলাম মিস্টার রহমান আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন, কিন্তু আমি তার এই মায়াজাল থেকে বের হতে পারছিলাম না। আমার চাকরি, আমার পরিবারের দায়িত্ব আর তার এই চাপা আকর্ষণ সব মিলিয়ে আমি এক জটিল ফাঁদে আটকা পড়েছিলাম। আমার মনে হচ্ছিল এই গল্পের শেষটা কোথায় তা আমি জানি না, কিন্তু এই পথটা কেমন যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আপনারা যারা এই গল্পটা শুনছেন, যদি আমার এই অদ্ভুত যাত্রার সঙ্গে থাকতে চান, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরও অনেক কথা বাকি আছে যা আপনাদের চমকে দেবে। আমার জীবনের এই জটিল অধ্যায়টা শুরু হওয়ার পর থেকে আমি প্রতিদিন একটা অদৃশ্য যুদ্ধের মধ্যে দিয়ে যেতাম। মিস্টার রহমান ধীরে ধীরে আমার ব্যক্তিগত জীবনে তার প্রভাব বাড়াতে লাগলেন। প্রথমে কাজের অজুহাতে, পরে সরাসরি। অফিসে আমার ছুটি কমতে শুরু করল, কারণ তিনি চাইতেন আমি সব সময় তার আশেপাশে থাকি।
কাজের চাপ এত বাড়িয়ে দিলেন যে অন্য কোনো কলিগ আমাকে সাহায্য করতে পারত না, আর যদি কেউ সাহায্য করতে চাইতো মিস্টার রহমান তাকে কৌশলে দূরে সরিয়ে দিতেন। তিনি আমাকে প্রজেক্টের এমন সব দায়িত্ব দিতেন যা সাধারণত সিনিয়র ম্যানেজারদের কাজ, আর তারপর বলতেন, মৌসুমী, এই কাজটা শুধুমাত্র আপনার উপরই ভরসা করে দিয়েছি, এটা আপনাকে একাই সামলাতে হবে, প্রয়োজনে আমি আছি, কিন্তু কাজটা শেষ করতে হবে। তিনি জানতেন আমি এই কাজগুলো একা সামলাতে পারতাম না, আর তখনই আসতো তার সাহায্য। প্রায় প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন আমাকে রাতের বেলা অফিসে থাকতে হতো। প্রথমে ভয় পেতাম, অস্বস্তি হতো, কিন্তু ধীরে ধীরে সেই অস্বস্তি কেমন যেন একটা অভ্যাসে পরিণত হচ্ছিল। অফিসের খালি করিডোর, নিস্তব্ধ ক্যাবিন, সব কিছু কেমন যেন এক অন্যরকম রহস্যময় পরিবেশ তৈরি করত। রহমান যখন তার কেবিনে আমাকে ডাকতেন, তখন আমার বুকটা ধুকধুক করত। আমি জানতাম কি হতে চলেছে, কিন্তু আমি প্রতিবাদ করতে পারতাম না। আমার মনের ভেতরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি কাজ করত, ভয়, ঘৃণা আর এক অজানা আকর্ষণ। তিনি যখন তার চেয়ারটা টেনে আমার আরও কাছে বসতেন, তখন আমার শরীরটা কেমন যেন অসাড় হয়ে যেত। তার হাতের স্পর্শ, তার গভীর চাহনি, তার নিচু গলার কথা, সব কিছু মিলেমিশে আমার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি আর এক ধরনের নেশা তৈরি করত। তিনি প্রায়ই আমার হাত ধরতেন কাজের অজুহাতে। মৌসুমী, দেখুন তো এই ফাইলটা ঠিক আছে কিনা। আমার আঙুলগুলো তার হাতের স্পর্শে কেমন যেন অনুভূতিহীন হয়ে যেত। আমি জানতাম তিনি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন, কিন্তু আমার তখন অন্য কোনো পথ ছিল না। একদিন তিনি আমাকে বললেন, মৌসুমী, আপনার মতো একজন কর্মঠ মেয়ে এই অফিসে আর নেই। আপনি যদি আমার পাশে থাকেন তাহলে আমি এই কোম্পানিকে অনেক দূর নিয়ে যেতে পারব। তার কথাগুলো আমার কাছে তখন যেন আশীর্বাদের মতো লাগত। আমি মনে করতাম তিনি আমাকে বিশ্বাস করেন, তিনি আমার উপর ভরসা করেন। এই বিশ্বাসটাই আমাকে তার আরও কাছে টেনে নিয়ে যাচ্ছিল। তিনি প্রায়ই আমাকে উপহার দিতেন, ছোটখাটো জিনিস, যেমন একটা সুন্দর পেন, একটা ডায়েরি বা কোনো একটা বই। কিন্তু তার দেওয়ার ভঙ্গিটা ছিল খুব বিশেষ। তিনি সেগুলো আমার ডেস্কে রেখে যেতেন, আর তার সাথে একটা ছোট চিরকুট, আপনার জন্য, আপনার মতো একজন সুন্দর মানুষের জন্য সুন্দর উপহার। এই চিরকুটগুলো আমাকে দ্বিধায় ফেলে দিত। আমি জানতাম এগুলো শুধু উপহার নয়, তার এক ধরনের কৌশল। আমি ধীরে ধীরে সবার থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করি। বন্ধুদের ফোন এড়িয়ে যেতাম, পরিবারের সাথেও খুব বেশি কথা বলতে পারতাম না। আমার মনটা সবসময় একটা গোপন অপরাধ বোধে ভুগত। আমি জানতাম আমি একটা ভুল পথে হাঁটছি, কিন্তু আমি এই পথ থেকে বের হতে পারছিলাম না। আমার মনে হতো আমি যেন একটা অদৃশ্য কারাগারে বন্দী। মিস্টার রহমান খুব চালাক ছিলেন। তিনি কখনোই আমাকে সরাসরি কোনো চাপ দিতেন না। তার পদ্ধতি ছিল আরও সূক্ষ্ম। তিনি আমার ব্যক্তিগত দুর্বলতাগুলো ব্যবহার করতেন। একদিন আমি আমার ভাইয়ের পড়াশোনার খরচ নিয়ে খুব চিন্তায় ছিলাম। সে সময় তিনি আমার কাছে এসে বললেন, মৌসুমী, আপনার ভাইয়ের কি কোনো সমস্যা? আমি শুনেছি সে নাকি ভালো কলেজে পড়তে চায়, কিন্তু টাকার অভাবে পারছে না। আমি অবাক হয়ে গেলাম। তিনি আমার ব্যক্তিগত সব খবর জানতেন। আমি যদি কিছু সাহায্য করি তাহলে কি আপনার আপত্তি আছে? আমি না বলতে পারলাম না। তিনি আমার ভাইয়ের কলেজের ভর্তির জন্য একটা মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন, আর সেই দিন থেকে আমি তার কাছে আরও বেশি ঋণী হয়ে পড়লাম। তার এই সাহায্যগুলো আমাকে তার আরও কাছাকাছি টেনে নিয়ে গিয়েছিল। আমি তাকে অবিশ্বাস করতে পারছিলাম না। আমার মনে হয়েছিল তিনি হয়তো সত্যি আমার ভালো চান, কিন্তু তার চোখ দুটো, তার স্পর্শ, সেগুলো আমাকে অন্য গল্প শোনাত। আমি অনুভব করতাম তিনি আমার এই ঋণটাকে তার নিজস্ব স্বার্থে ব্যবহার করছেন। একদিন অফিসের সবাই যখন চলে গেছে, তখন মিস্টার রহমান আমাকে তার কেবিনে ডাকলেন। তিনি সেদিন খুব নরম গলায় কথা বলছিলেন। মৌসুমী, আপনার কি মনে হয় না যে আমরা দুজন একে অপরের খুব কাছাকাছি চলে এসেছি? আমি মাথা নিচু করেছিলাম। আমি জানি আপনার মনে কি চলছে। আপনি ভয় পাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে কোনো ক্ষতি করব না। তিনি আমার হাত ধরলেন। তার হাতের উষ্ণতা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। আপনি আমার জীবনে একটা অন্যরকম আলো নিয়ে এসেছেন। তিনি আমার কাঁধে হাত রাখলেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক অজানা সমুদ্রে ভাসছি। তার স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ জেগে উঠেছিল।
আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল। আমি জানি আমি ভুল করছি, কিন্তু আমি তাকে আটকাতে পারছিলাম না। আমার মন তখন এক অন্য জগতে। তিনি আমাকে টেনে তার আরও কাছে নিয়ে এলেন। আমার মাথাটা তার কাঁধে ঠেকে গেল। তিনি আমার কপালে একটা আলতো চুমু খেলেন। আমি সেদিন আর প্রতিবাদ করতে পারিনি। আমার ভেতরে এক অদ্ভুত শান্তি আর এক অস্থিরতা কাজ করছিল। আমি জানতাম আমার জীবনটা এক নতুন দিকে মোড় নিচ্ছে, যার পরিণতি কি হবে তা আমি জানি না। এই ঘটনার পর থেকে আমাদের সম্পর্কটা আরও গভীরে প্রবেশ করল। আমরা দুজনেই যেন একটা গোপন খেলায় মেতে উঠেছিলাম। দিনের বেলায় অফিসে আমরা ছিলাম বস আর কলিগ, কিন্তু রাতের বেলায় অফিসের সেই নীরব পরিবেশে আমরা হয়ে উঠতাম এক অন্যরকম সত্তা। তিনি আমাকে প্রায়ই তার গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতেন, কিন্তু কখনো কখনো আমরা অফিসের কাছাকাছি কোনো নির্জন জায়গায় দাঁড়িয়ে কথা বলতাম আরও গভীরভাবে। তার কথাগুলো ছিল খুব মিষ্টি, খুব মুগ্ধকর। তিনি আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলতেন। মৌসুমী, আমি আপনার পাশে আছি, আমি আপনাকে সব রকমভাবে সাহায্য করব। আমি বুঝতে পারছিলাম তিনি আমার মানসিক দুর্বলতার সুযোগ নিচ্ছেন। আমি তখন এতটাই একা আর হতাশ ছিলাম যে তার এই মনোযোগ আমাকে এক ধরনের আশ্রয় দিচ্ছিল। আমার মনে হতো এই মানুষটা আমাকে বোঝে, আমাকে সমর্থন করে। তার এই মিষ্টি কথায় আমি মুগ্ধ হয়েছিলাম। একদিন তিনি আমাকে বললেন, মৌসুমী, আপনার মতো একজন সুন্দরী মেয়ে কেন এখনও একা আছে? আপনার তো বিয়ে হয়ে যাওয়া উচিত ছিল। আমি সেদিন উত্তর দিতে পারিনি। আমি জানতাম তিনি কি বোঝাতে চাইছেন। তার চোখের দিকে তাকালে আমার মনে হতো তিনি আমার ভেতরের সব গোপন কথা জেনে গেছেন। আমাদের এই গোপন অভিসারগুলো ধীরে ধীরে আমার জীবনকে ক্রাশ করতে শুরু করল। আমি রাতে ঘুমোতে পারতাম না। দিনের বেলায় অফিসে থাকাকালীন আমার মন অস্থির থাকত। অফিসের অন্যান্য কলিগরা হয়তো কিছু আঁচ করতে পারছিল, কারণ মিস্টার রহমান আমার প্রতি যে বিশেষ মনোযোগ দিতেন তা সবার চোখেই পড়ত, কিন্তু কেউই সরাসরি কিছু বলতো না। একদিন অফিসের একজন সিনিয়র কলিগ রমা দিদি আমাকে ডেকে বললেন, মৌসুমী, তুমি আজকাল কেমন যেন একা একা থাকো, মন দিয়ে কাজ করো না, কোনো সমস্যা? আমি কিছু বলতে পারিনি, শুধু হাসার চেষ্টা করলাম। রমা দিদি আমার কাঁধে হাত রেখে বললেন, মৌসুমী, কর্পোরেট জগতে নিজের জায়গা তৈরি করাটা খুব কঠিন। এখানে অনেক রকম মানুষ আছে, তোমাকে সাবধানে চলতে হবে। আমি বুঝতে পারছিলাম রমা দিদি আমাকে কি ইঙ্গিত দিতে চাইছেন, কিন্তু আমি এতটাই জড়িয়ে পড়েছিলাম যে তার কথাগুলো আমার কানে ঢুকছিল না। মিস্টার রহমান তখন আমার পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিলেন। তিনি আমার ফোন চেক করতেন, আমার মেসেজ দেখতেন, আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে তার সব কিছুই জানা ছিল। আমি কোথাও যেতে চাইলে তার অনুমতি নিতে হতো। যদি তার অনুমতি ছাড়া কোথাও যেতাম তাহলে তিনি খুব রেগে যেতেন। মৌসুমী, আপনি আমাকে না জানিয়ে কেন গেলেন? আপনার নিরাপত্তার জন্য আমি চিন্তিত। তার এই অতিরিক্ত যত্ন আমার কাছে তখন এক ধরনের অত্যাচার মনে হতে লাগল। আমি যেন তার একজন ব্যক্তিগত সম্পত্তি হয়ে গিয়েছিলাম। আমার মনে হতো আমি যেন ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি। আমার ভেতরে যে মৌসুমী ছিল, যে আত্মবিশ্বাসী আর সাহসী ছিল, সে যেন হারিয়ে যাচ্ছিল। আমি নিজেকে আয়নায় চিনতে পারছিলাম না। আমার চোখে তখন এক গভীর হতাশা আর ভয়। আমি জানতাম এই সম্পর্কটা আমার জন্য ভালো নয়, কিন্তু আমি এটা থেকে বেরোতে পারছিলাম না। আমার মনে হতো যদি আমি তাকে ছেড়ে দিই তাহলে তিনি আমার চাকরিটা কেড়ে নেবেন, আমার পরিবারের সম্মান নষ্ট করবেন। এই ভয়টাই আমাকে তার কাছে আটকে রেখেছিল। একদিন রাতে মিস্টার রহমান আমাকে অফিসে আটকে রেখেছিলেন। অফিসের সবাই চলে গেছে। তিনি আমাকে তার কেবিনে ডাকলেন। সেদিন তার চোখে এক অন্যরকম জিত ছিল। তিনি আমাকে টেনে তার আরও কাছে নিলেন। মৌসুমী, আপনার এই শরীর, আপনার এই হাসি, এগুলো আমাকে পাগল করে তোলে। আমি সেদিন পাথরের মতো দাঁড়িয়েছিলাম। আমার ভেতরে কোনো শক্তি ছিল না প্রতিবাদ করার। আমার চোখে তখন শুধু জল। এই ঘটনার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। সেদিন রাতে বাড়ি ফিরে আমি সারা রাত কেঁদেছিলাম। আমার মনে হচ্ছিল আমি আমার সব কিছু হারিয়ে ফেলেছি। আমার সম্মান, আমার আত্মমর্যাদা, আমার স্বপ্ন, সব কিছু যেন ধুলোয় মিশে গেছে। আমি নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলাম।
পরের দিন সকালে আমি অফিসে যেতে পারছিলাম না। আমার শরীরটা যেন বিদ্রোহ করছিল, কিন্তু আমি জানি আমাকে যেতেই হবে, কারণ আমার পরিবারের দায়িত্ব আমার কাঁধে। আমি সেদিন অফিসে গেলাম, কিন্তু আমার মনটা ছিল অন্য কোথাও। আমি রহমানের থেকে নিজেকে দূরে রাখতে চাইছিলাম, কিন্তু তিনি আমাকে কিছুতেই ছাড়তে রাজি ছিলেন না। তিনি আমাকে প্রায়ই ভয় দেখাতেন। মৌসুমী, আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আপনার চাকরি থাকবে না, আপনার সব সম্মান আমি কেড়ে নেব। তার এই কথাগুলো আমার মনে আরও বেশি ভয় ঢুকিয়ে দিয়েছিল। আমি জানতাম তিনি যা বলেন তা করতে পারেন। আমার তখন মনে হতো আমার যেন কোনো আশা নেই। আমি যেন তার হাতে এক পুতুল হয়ে গিয়েছিলাম। আমার জীবনের এই অন্ধকার সময়টা আমি কাউকে বলতে পারতাম না। আমার বাবা মা হয়তো কিছুই বুঝতেন না, আর বন্ধুদের কাছে এই গোপন কথা বলতে আমার লজ্জা লাগত। আমি একা একা এই যুদ্ধটা লড়ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল আমি যেন ধীরে ধীরে এই যুদ্ধে হেরে যাচ্ছি। একদিন অফিসের ক্যান্টিনে বসে আমি খাচ্ছিলাম। মিস্টার রহমান হঠাৎ করেই আমার পাশে এসে বসলেন। মৌসুমী, আপনার মন খারাপ কেন? আমাকে বলুন, আমি আপনার পাশে আছি। তার এই মিষ্টি কথাগুলো আমার কাছে তখন যেন ফাঁকা বুলি মনে হচ্ছিল। আমি তার দিকে তাকাতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল তার চোখে আমি যেন এক অসহায় শিকার। আমি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এই ফাঁদ থেকে আমাকে বের হতেই হবে। আমি আর তার কাছে এভাবে বন্দি থাকতে পারব না। কিন্তু কিভাবে, এই প্রশ্নটাই আমাকে অস্থির করে তুলছিল। আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমাকে কিছু একটা করতেই হবে। আমার জীবনের এই যুদ্ধে আমাকে জিততেই হবে। আমার জীবনে এই সংকটময় পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যেখানে মনে হচ্ছিল আমার দম বন্ধ হয়ে আসছে। মিস্টার রহমানের চাপ আর ব্ল্যাকমেল আমাকে প্রতি মুহূর্তে গ্রাস করছিল। তিনি আমাকে এতটাই মানসিকভাবে দুর্বল করে দিয়েছিলেন যে আমি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। প্রতি রাতে ঘুম আসত না, দিনের বেলায় কাজ করতে পারতাম না। আমার ওজন কমে যাচ্ছিল, চোখে কালি পড়ে গিয়েছিল। আমার মা প্রায়ই জিজ্ঞেস করতেন, মৌসুমী, তোর কি হয়েছে? দিন দিন কেমন শুকিয়ে যাচ্ছিস? আমি শুধু হাসতাম আর বলতাম, কাজের চাপ মা, আর কিছু নয়। আমার ভেতরটা চিৎকার করে বলতে চাইত, মা, আমি এক ভয়াবহ ফাঁদে পড়েছি। কিন্তু সেই সাহসটা আমার ছিল না। ভয়, লজ্জা আর তার দেওয়া ব্ল্যাকমেলের ভীতি আমাকে নীরব করে রেখেছিল। মিস্টার রহমান হুমকি দিয়েছিলেন, যদি আমি তাকে ছেড়ে যাই তাহলে তিনি আমার অফিসে আমার নামে খারাপ কথা রটিয়ে দেবেন, যাতে আমি আর কোনোদিন চাকরি না পাই। এমনকি তিনি এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে আমার ব্যক্তিগত ছবি বা তথ্য ব্যবহার করে আমাকে সামাজিকভাবে হেয় করবেন। যদিও তিনি সরাসরি এমন কিছু করেননি, কিন্তু তার চোখের ভাষা আর কথার ভঙ্গি আমাকে এতটাই ভীত করেছিল যে আমি পালানোর পথ খুঁজে পেতাম না। একদিন অফিসে আমি বেশ অসুস্থ হয়ে পড়ি। মাথা ঘুরছিল, শরীর কাঁপছিল। আমার একজন কলিগ, শিপ্রা দিদি, যিনি আমাকে বরাবরই স্নেহ করতেন, তিনি এসে আমার খোঁজ নিলেন। মৌসুমী, তোমার কি হয়েছে? শরীরটা ভালো দেখাচ্ছে না। আমি কোনো মতে বললাম, কিছু না দিদি, একটু মাথা ব্যথা। শিপ্রা দিদি সেদিন জোর করে আমাকে বাড়ি পাঠিয়ে দিলেন। যাওয়ার সময় তার চোখে আমি এক ধরনের উদ্বেগ আর সহানুভূতি দেখেছি। সেই রাতে বাড়ি এসে আমি অনেকক্ষণ ধরে বাথরুমে বসে কাঁদছিলাম। আমার মনে হচ্ছিল আমার জীবনটা যেন একটা নরক হয়ে গেছে। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না। এই সময়টাতেই আমার ভেতরে এক ধরনের বিদ্রোহ দানা বাঁধতে শুরু করল। আমি ভাবছিলাম, আমি কেন এভাবে একজনের কাছে জিম্মি হয়ে থাকব? আমার কি কোনো আত্মসম্মান নেই? আমার বাবা মা আমাকে এতটা কষ্ট করে পড়াশোনা করিয়েছেন, আমাকে বড় করেছেন, শুধুমাত্র এই দিনের জন্য? পরের দিন আমি অফিসে গেলাম, কিন্তু সেদিন আমার মনে একটা নতুন শক্তি ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আর তার কাছে এভাবে বন্দি থাকব না। আমাকে এখান থেকে বের হতেই হবে। কিন্তু কিভাবে? আমি শিপ্রা দিদির সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। শিপ্রা দিদি ছিলেন খুব অভিজ্ঞ আর বিচক্ষণ একজন মহিলা। তিনি আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন। আমি যখন তাকে মিস্টার রহমানের কার্যকলাপ আর তার ব্ল্যাকমেলের কথা বলতে যাচ্ছিলাম, তখন আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শিপ্রা দিদি আমার হাত ধরে বললেন, মৌসুমী, তোমাকে একা এই কষ্ট সহ্য করতে হবে না, আমি তোমার পাশে আছি। তার এই কথাগুলো আমার কাছে তখন যেন আশার আলো ছিল।
শিপ্রা দিদি আমাকে সাহস দিলেন। তিনি আমাকে পরামর্শ দিলেন আমি যেন মিস্টার রহমানের সব কার্যকলাপের প্রমাণ জোগাড় করেন, তার পাঠানো মেসেজ, ইমেল, এমনকি তার অফিসের গোপন কথোপকথন, সব কিছু। আমি জানতাম এটা কঠিন হবে, কিন্তু আমি প্রস্তুত ছিলাম। আমি গোপনে মিস্টার রহমানের মেসেজগুলো স্ক্রিনশট নেওয়া শুরু করলাম, তার ইমেলগুলো কপি করে রাখলাম। এমনকি কিছু কিছু কথোপকথন যখন তিনি আমাকে হুমকি দিতেন আমি সেগুলো রেকর্ড করার চেষ্টা করলাম। এটা খুব ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু আমি জানতাম এটাই আমার একমাত্র পথ। এক সময় আমি মিস্টার রহমানের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ জোগাড় করে ফেললাম। শিপ্রা দিদি আমাকে একজন আইনজীবীর সাথে যোগাযোগ করিয়ে দিলেন। আইনজীবী সব কিছু শুনে বললেন, মৌসুমী, আপনি একা নন, অনেক মহিলা এই ধরনের হয়রানির শিকার হন। আপনার এই লড়াইটা আপনার একার নয়, এটা সবার লড়াই। তার এই কথাগুলো আমাকে আরও বেশি সাহস জোগালো। কিন্তু আমি জানতাম মিস্টার রহমানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেওয়াটা আমার জন্য খুব কঠিন হবে, কারণ তিনি খুব প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। আমি যদি সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ করি তাহলে আমার চাকরিটা তো যাবেই, আমার পরিবারও হয়তো এক ধরনের সামাজিক সমস্যার সম্মুখীন হবে। আমি চাইছিলাম না আমার বাবা মায়ের সম্মান নষ্ট হোক। তাই আমি অন্য একটা পথ বেছে নিলাম। আমি গোপনে অন্য কোম্পানিতে চাকরির জন্য আবেদন করা শুরু করলাম। আমার অভিজ্ঞতা আর যোগ্যতা ছিল, তাই খুব দ্রুতই একটা ভালো কোম্পানির ইন্টারভিউতে ডাক পেলাম। আমি সেটা লুফে নিলাম। ইন্টারভিউতে পাশ করে নতুন চাকরি পাওয়ার পর আমার মনে এক অন্যরকম শান্তি এসেছিল। যেদিন আমি আমার পুরনো কোম্পানিতে রেজিগনেশন লেটার জমা দিলাম সেদিন মিস্টার রহমান অবাক হয়ে গেলেন। মৌসুমী, আপনি কেন চলে যাচ্ছেন? আমি তো আপনাকে আরও বড় প্রমোশন দেওয়ার কথা ভাবছিলাম। আমি তার চোখে চোখ রেখে বললাম, স্যার, আমি অন্য জায়গায় আরও ভালো সুযোগ পেয়েছি। তার মুখটা কেমন যেন কালো হয়ে গিয়েছিল। তিনি হয়তো বুঝতেই পারেননি যে আমি তারই কাঁধ থেকে বের হয়ে এসেছি। তিনি আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করলেন। আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? আপনি যদি আমাকে ছেড়ে যান তাহলে আপনার কি হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি শান্তভাবে বললাম, স্যার, আমার কাছে আপনার সব কার্যকলাপের প্রমাণ আছে। আপনি যদি আমাকে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে ছাড়ব না। আমার এই কথা শুনে তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আর কিছু বলতে পারলেন না। আমি সেই দিন অফিস থেকে বের হয়ে আসার সময় এক গভীর স্বস্তি অনুভব করলাম। আমার মনে হচ্ছিল আমি যেন এক নতুন জীবন ফিরে পেয়েছি। শিপ্রা দিদি আমাকে জড়িয়ে ধরলেন। মৌসুমী, আমি তোমার জন্য গর্বিত। তার এই কথাগুলো আমার চোখে জল এনে দিল। আমার সেই চাকরিটা আমি ছেড়ে দিয়েছিলাম, একটা নতুন জীবন শুরু করেছিলাম। এই ঘটনাটা আমাকে অনেক কিছু শিখিয়েছিল। আমাকে শিখিয়েছিল নিজের আত্মসম্মান সবার আগে, আর নিজের দুর্বলতাকে কখনোই অন্যের হাতে তুলে দিতে নেই। মিস্টার রহমান হয়তো আমার কোনো ক্ষতি করতে পারেননি, কিন্তু তার এই কার্যকলাপ আমাকে মানসিকভাবে অনেক দুর্বল করে দিয়েছিল। আমি জানতাম এই ক্ষতগুলো হয়তো কোনোদিন পুরোপুরি শুকোবে না, কিন্তু আমি শিখেছি কিভাবে এগুলোর সাথে বাঁচতে হয়। আমার জীবনে সে অন্ধকার অধ্যায়টা এখন অতীত। আমি এখন নতুন একটি কোম্পানিতে কাজ করি, যেখানে আমি আমার কাজ মন দিয়ে করতে পারি, যেখানে আমাকে কোনো রকম ব্ল্যাকমেলের শিকার হতে হয় না। আমার পরিবার আমার পাশে আছে, আমার বন্ধুরাও। এই গল্পটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম, কারণ আমি চাই না আমার মতো আর কোনো মেয়ে এই ধরনের পরিস্থিতির শিকার হোক। কর্পোরেট জগতে কাজের চাপ আর ব্যক্তিগত দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে এমন সম্পর্ক তৈরি করতে চায় যা আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে। তাই সব সময় সতর্ক থাকুন। নিজের আত্মমর্যাদা আর আত্মসম্মানকে সবার ওপরে রাখুন। কোনো রকম অন্যায় বা চাপ সহ্য করবেন না। যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন তাহলে চুপ করে থাকবেন না, সাহায্য খুঁজুন, কথা বলুন। আপনার পাশে অনেকেই দাঁড়াবে। আপনার সাহসী পদক্ষেপই আপনাকে এই ধরনের ফাঁদ থেকে রক্ষা করতে পারে। নিজের জীবনটা আপনার, এর নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকা উচিত। মনে রাখবেন, অন্ধকারের পর আলো আসে, আর প্রতিটি খারাপ অভিজ্ঞতাই আমাদের আরও শক্তিশালী করে তোলে। বেঁচে থাকার লড়াইয়ে হার মানলে চলবে না।